আমরা আবার পুরনো ফর্মে ফিরে এসেছি, অর্থাৎ চলতে ফিরতে রাস্তাঘাটে যেখানে সেখানে যখন তখন যেরকম ইচ্ছা এটা ভিডিও বানিয়ে ফেললাম। কিন্তু আজকের ভিডিওটা যেরকম ইচ্ছা ভিডিও বানিয়ে ফেললাম সেরকম ভিডিও নয়। আজকের ভিডিওটা অবশ্যই প্রশ্নোত্তর পর্বের ভিডিও, যে ভিডিওটা আমার মনের সাথে ভীষণভাবে কানেক্টেড। আপনাদের মধ্যে অনেকেই এই ভিডিওটা খুব চান, খুব পছন্দ করেন। আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আমি সরাসরি আপনাদের সামনে হাজির হয়ে যাই। মনে হয় যেন আপনাদের সাথে কথাবার্তা হচ্ছে। অবশ্যই টু ওয়ে টকিংটা পুরোপুরি হয় না, তবু আপনাদের প্রশ্ন তো নিচ্ছি, তাই আপনাদের সাথে মনে হয় দুতরফা মানে টু ওয়ে টকিং ওই ব্যাপারটা হচ্ছে। যাই হোক, আজকের দেরি করবো না, আমরা চলুন সরাসরি শুরু করে দিই আজকের ভিডিও। আর ভিডিও শুরুতেই ওই কথাটাই বলার আছে যে যারা আজকে প্রশ্নের উত্তর পাবেন না তারা একেবারে রেগে যাবেন না, হতাশ হবেন না। আজকের ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট দিয়ে রাখবেন। আগামী প্রশ্নোত্তর পর্বের ভিডিওতে আপনার প্রশ্নের উত্তর নিয়ে আবার আমি হাজির হয়ে যাব। তাহলে চলুন, আর দেরি করে লাভ নেই, আমরা ভিডিও শুরু করে দিই। প্রথম কমেন্ট করেছেন আব্দুল গফফার। তিনি বলছেন, দাদা বিবিডি সেলে S23 ভার্সেস S22 আলট্রার দাম প্রায় কাছাকাছি থাকবে, তাই এর মধ্যে কোনটা নেওয়া ঠিক হবে? আপনার মতে জানালে খুব উপকৃত হতাম। আমি বলবো ফ্ল্যাগশিপ ফোনের দিকেই যান। 1 বছর গ্যাপ হয়ে যাচ্ছে ঠিকই, S23 নিলে ভালো হবে। কিন্তু যদি নেহাত কম্প্যাক্ট ফোন না চান, কম্প্যাক্ট ফোন চাইলে অবশ্যই S23, কিন্তু কম্প্যাক্ট ফোনের বদলে যদি একটা ভালো ফোন চান যেখানে ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স পাবেন, তাহলে S22 আলট্রা নেওয়া যেতেই পারে। ফ্ল্যাগশিপ ফোন একদম, মানে ফ্ল্যাগশিপ তো S23ও, কিন্তু একদম নেক্সট লেভেলের সেরা ফ্ল্যাগশিপ ফোন, একবার এক্সপিরিয়েন্স করাই ভালো। ইনকাম বাংলা, তিনি বলছেন, জীবনে যতবার প্রশ্ন করেছি একটার উত্তর পাইনি। এই লাস্ট প্রশ্ন, উত্তর না পেলে আর প্রশ্নই করবো না। না না না, অবশ্যই প্রশ্ন করবেন, উত্তর তো দিচ্ছি। তিনি বলছেন, এক পিক্সেল ফোনের দাম এত কমে যায় কেন? এই ধরেন বছরখানেক আগে পিক্সেল 7 প্রো বাংলাদেশে যেটার দাম 1 লাখ টাকার উপরে, সেই ফোন এখন মাত্র 50-51 হাজারে ব্র্যান্ড নিউ পাওয়া যাচ্ছে। এত কম দামে পাওয়া যাচ্ছে কেন? এবং এখানে কি ফোনের কোনো কস্ট কাটিং করা হচ্ছে কিনা? না, ব্যাপারটা এরকম যে পিক্সেল কোম্পানিকে আমরা যতটা মর্যাদা দিই, পিক্সেল নিজেকে ততটা মর্যাদা দেয় না। গুগল পিক্সেল ফোন বার করে ঠিকই, কিন্তু সেই ফোন একটা কমপ্লিট প্যাকেজ হয় না। সবসময় মনে হয় ফোনটা ওভার ভ্যালুড হয়ে গেছে। আমরা বলি যে হ্যাঁ ক্যামেরার জন্য খুব ভালো, একটা মিথ তৈরি হয়ে গেছে আর কি, ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে গেছে, কিন্তু গুগল সেই লেভেলে এখন আর ডেলিভার করছে না। অন্য যে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ গুলো আছে, যেমন স্যামসাং এর S24 আলট্রা, যেমন আইফোন 15 প্রো ম্যাক্স, তার পাশে পিক্সেল কোথাও গিয়ে পিছিয়ে থাকছে। অথচ পিক্সেল চাইছে যে তাদের সমান দাম রাখবে, এটা তো পসিবল না। তার ফলে যেটা হচ্ছে, পিক্সেল ফোন যেরকম বিক্রি হওয়ার কথা, কোম্পানি যেরকম আশা করছে সেরকম বিক্রি হচ্ছে না, বরঞ্চ যেরকম বিক্রি হওয়ার কথা আসলেই সেই রকমই বিক্রি হচ্ছে, কম বিক্রি হচ্ছে। ফোন স্টকে রয়ে যাচ্ছে, চাহিদা নেই। আর চাহিদা যখনই কোনো জিনিসের থাকবে না, তখন সেই জিনিসের দাম কমবে। তো পিক্সেলের ক্ষেত্রে সেটাই হচ্ছে। ওনার দ্বিতীয় প্রশ্ন আছে, 2, বর্তমানে বাংলাদেশ থেকে 50-51 হাজার টাকা দিয়ে পিক্সেল 7 প্রো নতুন নেওয়া উচিত হবে কিনা? ক্যামেরা প্লাস জুম করে ছবি তোলা বা ভিডিও করা, ডেইলি লাইফের যাবতীয় কাজের জন্য। না, আমি সবসময় আপনাদের ডিসকারেজ করি পিক্সেল ফোন কেনার জন্য। পিক্সেল একটা মিথ হয়ে গেছে। তবে হ্যাঁ, পিক্সেল যে খুব খারাপ এটাও বলছি না, কিন্তু গুগল তাদের ফোনটার প্রতি আরেকটু যত্ন নেই। এক্সিনোস মানে ওই টেন্সার চিপ যেটা আছে, ওটা তো টেন্সার চিপ মানে এক্সিনোস চিপই বলা যায়, শুধু নামটা বদলে এসছে। তো সেই চিপটা বদলা, তখন পিক্সেল নেওয়া ঠিক আছে। টেন্সার চিপ বা এক্সিনোস চিপ, সেটা নেওয়ার জন্য 50 হাজার টাকা অব্দি খরচা করছেন, ঠিক আছে, মানে তার বেশি তো কোনোভাবেই খরচা করা যায় না। এবার এখন 55-51 হাজার টাকা দিয়ে পিক্সেল 7 প্রো, সেটাও আবার আউটডেটেড ফোন হয়ে যাচ্ছে। আমি জানি না বাংলাদেশে এই মুহূর্তে এক্স্যাক্টলি প্রত্যেকটা ফোনের দাম কত, তবে আমি বলবো এই দামে যদি S23 আলট্রা বা S23 পেয়ে যান, তাহলে পিক্সেল 7 প্রো নেওয়ার থেকে সেটা নেওয়াই বেটার হবে। মোহাম্মদ ইয়াসিন মল্লিক, তিনি বলছেন, দাদা বিভিন্ন ফোনে যেই গেমিং মোড থাকে, যেমন আইকুর মনস্টার মোড, রিয়েলমির জিটি মোড, শাওমির ওয়াইল্ড বুস্ট মোড থাকে, বা আরো বিভিন্ন ব্র্যান্ডে অন্যান্য মোড থাকতে পারে। এই গেমিং মোড চালু করে গেম খেললে কি ফোনের বা পারফরমেন্সের ক্ষতি বা সমস্যা হয়? না না না, ক্ষতি সমস্যা হবে কেন? এই গেমিং মোডটা তো দেওয়াই হচ্ছে যাতে পারফরমেন্স বেটার হয়, বরঞ্চ এটা খেলতে গেলে এক্সপিরিয়েন্সটা বেটার হবে, স্মুথ হবে। কিছুই না, জিনিসটা এটাই করে যে যখন গেমিং মোডটা চলে তখন ব্যাকগ্রাউন্ড থেকে অন্য সব অ্যাপ্লিকেশন গুলোকে সরিয়ে দেয়। যে প্রসেসরটা আছে সেটা ম্যাক্সিমাম যে আউটপুটটা দিতে পারে, সেই আউটপুটটাই তার থেকে নেয়, আন্ডারক্লকড থাকে না কোনোভাবে। তো সব মিলিয়ে সফটওয়্যার থেকে হার্ডওয়্যার সবাই গেমটাকেই এগিয়ে দেয়, অগ্রাধিকার দেয়, অন্য সব কাজ সেই সময় স্থগিত রাখে। তো অন্য সব কাজ বন্ধ রেখে যেহেতু গেমটাকেই পুরোপুরি প্রাধান্য দেওয়া হচ্ছে, তাই গেমটা একটু বেশি ভালো চলে, এছাড়া আর কিছু হয় না। এবং এর ফলে ফোন খারাপ হয়ে যাবে এরকম ভয় বিন্দুমাত্র নেই, না কোনো রকম ভয় নেই। প্রদীপ রাহুল বলছেন, দাদা আপনার দেশে বিগ বিলিয়ন সেল কবে কোন মাসে আসবে যদি বলতেন? আমি অক্টোবর মাসের শেষ ইন্ডিয়াতে আসছি। বিগ বিলিয়ন ডে সেল বা গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল, অ্যামাজন আর ফ্লিপকার্টে যে দুটো জিনিস হয়, সেই সময় যখন এই দুটো ওয়েবসাইটে এইসব সেল দেয়, তখন কিন্তু অন্যান্য যেসব ওয়েবসাইট আছে, যেমন টাটা ক্লিক, টাটা নিউ, আরো কিছু আছে, জিও মার্ট বা এরকম বেশ কিছু এখন ওয়েবসাইট তো নতুন নতুন বেরিয়ে গেছে, মিন্ত্রা বেরিয়েছে, তো সেই সব জায়গাতেও কিন্তু সেল চলে এই টাইমটা। তো এটা সেলের মরশুম বলা যেতে পারে। তো বিগ বিলিয়ন ডে সেলটা দুর্ভাগ্যজনকভাবে আপনি যখন আসছেন তখন থাকছে না। বিগ বিলিয়ন ডে বা আরেকটা কি গ্রেট ইন্ডিয়ান সেল অ্যামাজনের, সেটা শুরু হচ্ছে 30শে সেপ্টেম্বর থেকে, অর্থাৎ এই মাসের শেষ থেকে। তো সেক্ষেত্রে আপনি যদি সেই সময়টা ম্যানেজ করতে পারেন, কোনোভাবে আসতে পারেন, তাহলে অবশ্যই এই সেলটা অ্যাক্সেস করতে পারবেন, না হলে মুশকিল। হ্যাঁ, এই সেল নিয়ে অনেকেরই ধারণা যে জিনিসের দাম বাড়িয়ে কম দামে বিক্রি
হয়, ঠিক ওরকম নয়। কিছু ক্ষেত্রে হয় এটা, অনেকে বলেন যে খারাপ জিনিস বিক্রি হয়, না সেরকম নয়, ব্যতিক্রম তো আছে, কিছু ক্ষেত্রে সেটাও হয়। কিন্তু ওভারঅল যদি দেখেন না, বেশ কিছু জিনিস একটু দেখে শুনে কিনতে পারলে খুবই সস্তায় পাওয়া যায়, অনেক সস্তায় পাওয়া যায়। অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর তিনি বলছেন, দাদা আমি প্রিয়ঙ্কর, তোমার সাথে পোকোর ইভেন্টে দেখা হয়েছিল, হয়তো তুমি ভুলে গেছো। না ভুলিনি, মনে আছে প্রিয়ঙ্কর। প্রথমে চট করে মনে পড়েনি, তবে একটু ভাবতে না মানে মুখটা মনে পড়ে গেছে। আমার একটা প্রশ্ন আছে তোমার কাছে, এই যে বারবার OnePlus এর ফোনে গ্রিন লাইন ইস্যু, মাদারবোর্ড ডেড ইস্যু আসছে, এর জন্য কিন্তু OnePlus এর উপর থেকে বিশ্বাসটাই হারিয়ে যাচ্ছে। 60-65 হাজার টাকা দিয়ে যে কিনবো OnePlus, কিন্তু তারপর সার্ভিস সেন্টারে দৌড়তে হবে, তাহলে মোটামুটি 60,000-এ কি ফোন কিনবো? আইফোন ভালো লাগে না, বারবার ভেবেছি OnePlus টপ মডেলটা, আমি এখন Oppo Reno 10 Pro Plus ব্যবহার করছি। তোমার অভিমত জানিও, এই OnePlus এর পরিবর্তে আর কি নেওয়া বুদ্ধিমানের কাজ হবে? কারণ OnePlus-ই আমার মনে হয় এই দামে সব থেকে প্রিমিয়াম ব্যাপারগুলো দিত, অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ, এটা খুবই দুঃখের এবং দুর্ভাগ্যজনক ব্যাপার যে OnePlus যেটা করছে বিশ্বাস হারিয়ে যাচ্ছে। OnePlus আসলে গ্রিন লাইনের জন্য অলরেডি তার উপর বিশ্বাস সবার চলে গেছিল। OnePlus সেটাকে কিছুটা মেকআপ করার চেষ্টা করেছিল, মেকআপ কিছুটা করেছিল, কখনোই আগের জায়গায় ফিরতে পারবে না। OnePlus এখন বলেছে তাদের OnePlus 8, 9, 10, 11 প্রত্যেকটা ফোনে যদি ফোন কোনোভাবে গ্রিন লাইন ইস্যুর সম্মুখীন হয়, তাহলে তার যে ডিসপ্লেটা সেটা পাল্টে দেবে, বারবার দেবে না, একবারই দেবে, কিন্তু ওয়ারেন্টি না থাকলেও দেবে। মনে করুন আপনার 3 বছর আগে নেওয়া হয়েছে OnePlus 8, তো সেই ফোনটা এখন গ্রিন লাইন আসলো, তো আপনি বিল টিল নিয়ে যান দোকানে, সার্ভিস সেন্টারে, ওরা কিন্তু ফ্রিতে এটা পাল্টে দেবে, এটা দিচ্ছে। এটা কিন্তু বদনাম করে লাভ নেই, একদম এটা ভালো কাজ করেছে OnePlus। কিন্তু যখন এই ভালো কাজটা করছে, তখনই তাদের যে সমস্যাটা হলো, তাদের ফোনে মাদারবোর্ড ডেড হওয়ার ইস্যু আসলো, তো সেইটা থেকে তাদের পুরো ইমেজটা নষ্ট হয়ে গেল। আসলে আপনি খেয়াল করে দেখুন, পোকো এই সমস্যাটা ফেস করেছিল, পোকোর সাথেও তো এরকম হয়েছিল, কিন্তু পোকো ড্যামেজ কন্ট্রোল তো করতেই পারেনি, আজও তাদের সেই ব্র্যান্ড ভ্যালুটা ঠিক করতে পারেনি। মানুষ এখনো পোকোর উপর ভরসা করে না, বিশ্বাস করে না। OnePlus-এরও তাই দশা হয়েছে। কিন্তু স্যামসাং বা অ্যাপেল যদি না নেন, একটু পারফরমেন্স সেন্ট্রিক, গেমিং সেন্ট্রিক ফোন যদি নিতে চান, তাহলে OnePlus-ই সব থেকে প্রিমিয়াম ব্র্যান্ড ছিল, আমরা তার উপর ভরসা করতাম, এই ব্যাপারটা ছিল। কিন্তু এখন OnePlus-এর বিকল্প খুঁজতে হচ্ছে, এটাই দুর্ভাগ্যজনক। তো OnePlus-এর বিকল্প আমার মতে আইকু, অবভিয়াসলি আইকুই OnePlus-এর সব থেকে বড় এবং ভালো বিকল্প। আইকু দেখলে, আইকু ইউজ করলে মানে ওই OnePlus-এর ফিলিংটাই পাবেন আমার মনে হয়। আর নেহাত যদি আইকু না নিতে চান, তাহলে আমি বলবো সেইভাবে বিকল্প কিছু নেই। Xiaomi সেটা দিচ্ছে না, Realme সেটা দিতে পারছে না, Vivo পারছে না, অন্যগুলোতে যাই নেন না কেন কিছু না কিছু কম্প্রোমাইজ করতে হবে, কিছু না কিছু একটু অন্যরকম হবে। OnePlus-এর মতো এক্স্যাক্টলি সবকিছু ওরকম পাবেন না। সীমান্ত দেবনাথ বলছেন, দাদা আপনি মোবাইল ফোন রিভিউ করার সময় যে ফটো দেখান, সেগুলো কি এডিট করে দেখেন? না, এডিট করে দেখাবো কেন? আমি তো এটাই দেখাতে চাই যে ওই মোবাইলটা দিয়ে ফটো তুললে ফটোটা কেমন এসেছে, তার জন্য এডিট করার তো প্রশ্নই নেই, একদম জাস্ট তুলে আমি দেখাই। ইনফ্যাক্ট বেশিরভাগ ইউটিউবাররা যেটা করে, আমি দেখেছি, তাদের সাথে কথা বলেছি, যে তারা যখন কোনো ফটো তোলে, ফটোটা যাতে ভালো আসে তার জন্য সাবজেক্টের উপর ট্যাপ করে নেয়, মানে আঙুল ছুঁয়ে নেয়, তাতে ফোকাসটা ওই জায়গাতে থাকে, তারা ওই জায়গাতে একটু লাইটটা বাড়িয়ে কমিয়ে কখনো নেয়, এইসব করে। আমি কিন্তু এগুলোর কোনোটাই করি না। আমি মনে করি যেহেতু ক্যামেরা রিভিউ করা হচ্ছে, ইনস্ট্যান্ট মোবাইল ফোনটা এরকম তুললাম, ফটো তুললাম, সেই ফটোটা যা হবে সেইটা আপনাকে দেখানো দরকার। কারণ ফোনটা আমরা একদম সেই ক্যামেরাম্যানের মতো খুব কলা কৌশল করে সুন্দর করে একটা ভালো ফটো তুলবো, সেটা তো নর্মাল নয়, তার মধ্যে কিছু পারদর্শিতার ভেজাল এসে ঢুকে পড়ে না? তাছাড়া আমরা যখন ফোনটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে হঠাৎ তুলবো, একটা ছবি তুলবো, তো সেক্ষেত্রে যেটা ক্যাপচার হবে সেটাই আপনাদের দেখানো উচিত। আমি সেটাই করি সবসময়, ফোনটা জাস্ট তুলি, যা ক্যাপচার হয় সেটাই আপনাদের দেখাই। মোহাম্মদ শিয়ান তিনি বলছেন, দিন দিন মোবাইলের স্পিকারের সাউন্ড কমে যায় কেন? এমনকি আইফোনের সাথেও সেম জিনিসটাই ঘটে। এই বিষয় নিয়ে দাদা যদি কোনো ভিডিওতে জানাতেন। এটা তো হবেই, যে কোনো জিনিসের কোয়ালিটি বা যে কোনো জিনিসের পারফরমেন্স সেটা সময়ের সাথে সাথে ডিগ্রেড হয়, খারাপ হয়ে যায়। তো ক্যামেরাই দেখুন না, যে কোনো ফোনের ক্যামেরা শুরুতে যখন কিনে আনবেন, যেভাবে তার কোয়ালিটি থাকে, যেরকম কোয়ালিটি হয়, যতদিন যায় সেই ক্যামেরাটার কোয়ালিটি কিন্তু খারাপ হতে থাকে। তো সেক্ষেত্রে বাদ বাকি জিনিসেও তাই হয়, পারফরমেন্স ড্রপ হতে থাকে। তো সেক্ষেত্রে স্পিকারের ক্ষেত্রে তো আরো বেশি হবে, কারণ স্পিকার জিনিসটা তো আবার ওপেন থাকছে, বাইরের দিকে থাকছে, সেই স্পিকার গ্রিলের ফাঁক দিয়ে ধুলো ময়লা ঢুকছে, এসব তো হচ্ছেই। এছাড়া তার নিজস্ব যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটাও ড্রপ করছে। সিফাত হাসান তিনি বলছেন, বাংলাদেশে কি এই দামেই পাওয়া যাবে এই মোবাইলটা দাদা? তিনি এখানে টেকনো স্পার্ক গো 1 যে ফোনটার কয়েকদিন আগে আমি ভিডিও বানিয়েছিলাম, সেই ফোনটার কথা বলেছেন। 7,200 টাকা দাম পড়ছে ইন্ডিয়াতে। 7,200, তাতে মোবাইল কি করে দিচ্ছে জানি না। মোবাইলটা দেখতে কি অপূর্ব। আপনারা কয়েকজন কমেন্টও করেছেন যে মোবাইলটা দেখতে সত্যি সুন্দর এবং দেখে প্রিমিয়াম লাগছে, অনেক দামি লাগছে। তো সেই মোবাইলটা যে দামে দিচ্ছে আকর্ষণীয় লাগবেই, লোভনীয় মনে হবে, কিন্তু বাংলাদেশে ওটা যখন যাবে, ওটার দাম বেড়ে যাবে 10,000 টাকার উপরে। আমার ধারণা ওটা 12,000 টাকায় বাংলাদেশে পাওয়া যাবে। তো সেক্ষেত্রে তো এটা খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু এটাই বাস্তব। সাফেদ বলছেন, আচ্ছা কোম্পানিগুলো তাদের ডিভাইস প্রোডাকশন কিসের ভিত্তিতে করে, মানে কত ইউনিট তৈরি করবে এবং বিক্রি করবে? যেমন 2-3 বছর পর আইফোনের ডিভাইসগুলো ব্র্যান্ড নিউ পাওয়া যায়, কিন্তু অ্যান্ড্রয়েডের অনেক কোম্পানি ডিভাইসগুলো 1 বছর পরে মার্কেট আউট হয়ে যায়। এর কারণ কি? স্যামসাং এর ব্যাপারেও কিছু বলবেন, তাদের ফ্ল্যাগশিপগুলো কি আইফোনের মতন 2-3 বছরও পাওয়া যায়? এই ব্যাপারে আমার জানা নেই, দয়া করে জানাবেন। আমি যতটা বুঝি, একটা কোম্পানি একটা সার্ভে করে বা এস্টিমেট করে
যে তারা কতগুলো ইউনিট, ওই ফোনের কতগুলো ইউনিট তারা বিক্রি করতে পারবে, তারা সেই মতো তৈরি করে এবং তারপর তাদের স্টকিস্টরা, দোকানদাররা সেই ইউনিটগুলো নিয়ে নেওয়ার পর সেগুলো বিক্রি হচ্ছে কিনা এটাতে কিন্তু কোম্পানির আর কোনো দায়বদ্ধতা নেই। কোম্পানি দোকানদারকে বা ডিস্ট্রিবিউটারকে পৌঁছে দিয়েছে, এবার কোম্পানি হাত ঝেড়ে ফেললো। এবার দোকানদার বা ডিস্ট্রিবিউটার যদি সেগুলো সেল করতে না পারে তখন তাদের কাছে স্টক রয়ে যায়, তারা 1 বছর বাদে, 2 বছর বাদে, 3 বছর বাদেও সেগুলো বিক্রি করে, এরকম হয়। এবং আইফোনের ক্ষেত্রে যেহেতু আইফোনের চাহিদা আছে মানুষের মনে, লোকে পুরনো আইফোন 2 বছর বাদে গিয়েও খোঁজে, তাই দোকানদাররা কিন্তু পুরনো আইফোন বিক্রি করতে পারবে ভবিষ্যতে এই ভেবে অনেক বেশি আইফোন, যতটা চাহিদা আছে তার থেকেও বেশি আইফোন স্টক করে ফেলে। আলটিমেটলি পরে গিয়ে দেখা যায় যে সেই আইফোন 2 বছর বাদে, 3 বছর বাদেও পাওয়া যাচ্ছে। আর অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে দোকানদাররা সেই আস্থাটা রাখতে পারে না, তারা মনে করে যে 1 বছর বাদে এই ফোনটা তার কেউ খুঁজবে না, এবং খুঁজবে না যে তার কারণও তো আছে। আপনি ভাবুন, ভিভোর ভি সিরিজের ফোন বছরে 3 বার বেরোচ্ছে, তো সেই ফোনটা ভিভো V23 বা V29 যে স্টক করে রেখেছিল সে তো লস করবে, কিন্তু আইফোন 14 যে রেখেছিল সে জানে যে তারপর শুধু আইফোন 15ই বছরে একটা বেরোবে, মাঝখানে আইফোন 14 আর 15 এর মাঝামাঝি কিছু অ্যাপেল বার করে দেবে না। তো সেই জন্য সেই স্টক করে রাখাটা তার উসুল হয়ে যায়, তার জন্যই দোকানদাররা এটা করে। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে সেই ভরসাটা দোকানদাররা রাখতে পারে না। স্টোরি প্ল্যানেট বাংলা বলছেন, দাদা হুয়াওয়ের ফোনে গুগল বা প্লে স্টোর নেই, এটার জন্য দুঃখ নেই, আসলে তারা 5G দিতে পারছে না বলেই কেউ হুয়াওয়ের ফোন কিনছে না, কারণ কিছুদিন পর হয়তো 6G চলে আসবে। হ্যাঁ, এটা কিন্তু খুবই ঠিক কথা, হুয়াওয়ের ফোন 5Gর জন্য বিক্রি হচ্ছে না, এটা ঠিক। অনেকেই হয়তো ওই প্লে স্টোর না থাকার ব্যাপারটা মানিয়ে নিতে পারতেন, কিন্তু ফোনে 5G থাকবে না, এত টাকা, লাখ টাকা খরচা করে হুয়াওয়ের একটা ফোন কেনা হবে, তারপর 3 বছর বাদে যখন 5G 6G সবাই ইউজ করবে, আমি ইউজ করতে পারবো না, জিনিসটা সত্যি মেনে নেওয়া যায় না। তো এই প্রবলেমটা হুয়াওয়ের আছে, আর আছে বলেই তো হুয়াওয়ে চায়নার বাইরে সেভাবে কিছু করতে পারছে না, না হলে তো করতো, বাংলাদেশে বিক্রি হতো, বাংলাদেশে তো এত চাহিদা আছে হুয়াওয়ের ফোনে। HRS টিভি তিনি বলছেন, বেঙ্গলি টেকি এই নামে একটা চ্যানেল আছে, এটা কার দাদা? আপনি নাকি আপনার ভিডিও অন্যকে? না, বেঙ্গলি টেকি চ্যানেলটা আসলে আমাদের যে শর্টস চ্যানেলটা ছিল সেই চ্যানেলটারই নাম পাল্টে করেছে, কারণ ওখানে লং ভিডিও এখন দিচ্ছি। তো বেঙ্গলি টেকি চ্যানেলটা আমাদেরই চ্যানেল, আপনি ওখানে ভিডিও দেখতে পারেন। তো কিছু ভিডিও যেগুলো এখানে দিতে পারবো না সেই ভিডিওগুলো ওখানে দেবো। এছাড়া বলে রাখি, আমাদের ইনস্টাগ্রামে একটু ফলো টলো করুন, কেউ ফলো করছেন না ইদানিং। ইনস্টাগ্রামে আমরা অনেক রিলস দিচ্ছি যেগুলো এই চ্যানেলে আসছে না, তো ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করবেন, আমি লিঙ্ক দিয়ে রাখবো। আর আমরা নিয়মিত কিন্তু আনন্দবাজারে লিখছি, টেক নিয়েই লিখছি। আইফোন 16 এর ব্যাপারে বহুদিন আগে লিখেছি, যারা পড়তে চাইবেন তারা ওখানে গিয়ে পড়ে নিতে পারেন। এবং আনন্দবাজার পত্রিকাতে যে অনলাইন ডিজিটাল যে প্ল্যাটফর্মটা আছে সেখানে যে আমরা লিখছি, সেই লেখাটাতে অনেক এমন কিছু থাকছে যেগুলো আমরা ভিডিওতে বলছি না, যেমন ইলেকট্রিক ভেহিকেল বা স্কুটি নিতে গেলে সেটা কিরকম কি নেওয়া উচিত, গুগল ম্যাপ কিভাবে ইউজ করা যায়, এইরকম টিপস অ্যান্ড ট্রিক্স, এইসব টাইপের। আমি চেষ্টা করছি ওখানে বৈচিত্র্যটা অনেক বেশি রাখার জন্য, তো সেটাও পারলে দেখবেন, আমি সেটারও লিঙ্ক দিয়ে রাখবো কোথাও। আর আজকের ভিডিও আর লম্বা করবো না, অনেক বড় হয়ে গেছে আমার মনে হয়। দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়।